প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের এই ছোট গল্পটি। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই দেখো যে এই ছোট গল্পটির থিম নিয়ে আমি আলোচনা করব, এরপরে এর ক্যারেক্টারগুলি এবং সেই সঙ্গে তারপরে এর লাইন বাই লাইন যে এক্সপ্লেনেশন সেটা নিয়ে আলোচনা করব। তো চেষ্টা করব আজকেই এই একটা পার্টেই এই ছোট গল্পটি শেষ করার। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক ওয়ার্ডের মিনিং হয়তো বা আমি বলবো না, আমি ওগুলো ছেড়ে দিয়ে যাব। তো সেক্ষেত্রে আহ, আশা করি তোমরা বুঝতে পারবে এবং আমি সেভাবেই করার চেষ্টা করবো যাতে করে তোমরা সবাই বুঝতে পারো। দেখো, গল্পটির যেটা বলা হচ্ছে দ্য ফ্লাই, ফ্লাই বলতে মাছি। তো একটা মাছিকে কেন্দ্র করে এই গল্পটি উপস্থাপন করা হয়েছে এবং গল্পটির যে থিম, সেই থিম যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়ার আর এ লট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ডেথ ইন দিস স্টোরি। অর্থাৎ এই স্টোরিতে আমরা অনেক ধরনের মৃত্যু দেখতে পাবো। অনেক ধরনের মৃত্যু বলতে কি বোঝানো হচ্ছে, এরপরে আমরা যেটা পরের লাইনে যেটা সেটা হচ্ছে দ্য টু গাইস হ্যাভ ডেড সান। অর্থাৎ এখানে দুইজন লোক দেখতে পাবো যাদের দুইজনেরই ছেলে মারা গিয়েছে। দ্য ফ্লাই ডাইস, এখানে একটা সিম্বলিক প্রতীক রয়েছে, একটা সিম্বল রয়েছে, সেটা হচ্ছে ফ্লাই, মাছি। সো এই মাছিটা মারা যাচ্ছে। অ্যান্ড দেয়ার আর অলসো ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেথস। দ্য বস, দ্য বস নামে একটা ক্যারেক্টার রয়েছে, তার ইমোশন এবং স্পিরিট এর যে মৃত্যু হয়েছে সেইটার কথাও এখানে বলা হচ্ছে। অর্থাৎ আবেগ, অনুভূতি এবং আত্মার যে মৃত্যু, সেই মৃত্যুটার কথাটাও এখানে বলা হচ্ছে। তাহলে এখন এখন ইচ্ছা মানে আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে ডিফারেন্ট কাইন্ড অফ ডেথ বলতে কি বোঝানো হচ্ছে। একটা ডেথ হচ্ছে যে মানুষ মারা যাওয়া, আরেকটা ডেথ হচ্ছে মাছি মারা যাওয়ার কথা বলা হচ্ছে, এবং আরেকটা ডেথ দিয়ে যেটা বলানো হচ্ছে যে ইমোশনাল এবং স্পিরিচুয়াল ডেথ। এরপরে অনেকগুলি যে থিম এখানে রয়েছে তার ভেতরে একটা থিম গেল, এর পরের থিমটা যেটা সেটা হচ্ছে দ্য স্টোরি ইজ ভেরি পেসিমিস্টিক। অর্থাৎ এই স্টোরিটা খুবই হতাশাজনক বা নিরাশাবাদী একটা মানে স্টোরি। এখানে এটা পড়ার পরে আসলে তেমন হোপফুল তেমন কিছুই দেখা যাবে না, বা অপটিমিস্টিক কোনো ভিউ এখান থেকে পাওয়া যাবে না। ইট কাইন্ড অফ সেইজ দ্যাট ডেথ ক্যান রুল অল লাইফস অ্যান্ড আস। এইখানে এমন একটা মেসেজ দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম যে মৃত্যুই যেন আমাদের জীবনকে রুল করে থাকে এবং আমাদেরকে গাইড করে থাকে। অর্থাৎ এইটা বলা হচ্ছে, অর্থাৎ মৃত্যুর যে একটা ভয়ঙ্কর রকমের প্রাধান্য রয়েছে আমাদের লাইফে সেইটার কথা বলছে। এরপরে যেটা বলা হচ্ছে দ্য ফ্লাই হ্যাজ হ্যাড মেনি ভ্যারিড ক্রিটিক্যাল অ্যানালাইসিস উইথ সাচ অ্যাটেনশন, আচ্ছা উইথ মাস অ্যাটেনশন হ্যাভ বিন পেইড টু দ্য অ্যাকশনস অফ দ্য স্টোরিজ সেন্ট্রাল ক্যারেক্টার দ্য বস। বলা হচ্ছে যে এইখানকার যে মাছি, যে একটা সিম্বলিক প্রতীক, তো বলা হচ্ছে তার অনেক বৈচিত্র্যময় এমনকি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে এরকম একটা প্রতীক, এটা সিম্বল একটা। এবং এই সিম্বলটার মানে সিম্বলটার যে অনেকখানি প্রভাব রয়েছে এখানকার যে প্রধান ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার বস, এবং সে সে তার যে অনেকক্ষণ একটা অ্যাটেনশন ধরে রেখেছিল এই একটা মাছি, সেই বিষয়টা এখানে উপস্থাপন করা হচ্ছে যে মাছির একটা বেশ ভালো একটা রোল রয়েছে এখানে, এবং অ্যানালাইসিস করার মতো একটা সিম্বলিক ক্যারেক্টার এটা। এরপর রয়েছে দ্য স্টোরি ইজ ভেরি ইউজফুল রিড অ্যাজ অ্যান ইন্ডাইসমেন্ট অফ দ্য ব্রুটাল হরর অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। বলা হচ্ছে যে এই যে স্টোরিটার একটা ভয়ঙ্কর দিক রয়েছে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর যে একটা অবস্থা বা নিষ্ঠুর যে একটা অবস্থা সেটার কথা বলা হচ্ছে। দ্য বস ইজ সেইড টু বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওল্ডার জেনারেশন অফ 1914 advertently sent their sons to slaughter in a cruel war। বলা হচ্ছে যে এইখানকার যে বস, তাকে বলা হচ্ছে 1914 সালের পূর্বের যে জেনারেশন, সেই জেনারেশনের প্রতিনিধি। এবং তারা অর্থাৎ এই বস এবং তার যেই আর একটা বন্ধু, আমরা পরবর্তীতে নাম পাবো, বলা হচ্ছে এই দুইজন তাদের যে ছেলেরা ছেলেরা যারা যুদ্ধে যেতে চেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তাদেরকে অনিচ্ছাকৃতভাবে যুদ্ধে পাঠাতে বাধ্য হয়েছিল, এবং তার ফলে যেটা হয় যে তারা তাদের ছেলেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, বা অনিচ্ছাকৃতভাবেই তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়। এই একটা স্টোরি আমরা এখানে দেখতে পাবো, বা এই একটা থিম আমরা দেখতে পাবো। এরপরে যেটা রয়েছে inevitability of death and man's unwillingness to accept the truth are also significant themes। বলা হচ্ছে এখানকার আরেকটা সিগনিফিকেন্ট থিম, সেটা হচ্ছে মৃত্যুর যে অপরিহার্যতা, অর্থাৎ মৃত্যুকে আমরা কেউ এড়াতে পারি না এই বিষয়টা, এবং মানুষের যে চির অনিচ্ছুক একটা ব্যাপার যে সে কখনোই মৃত্যু নামক যে সত্য, সেই সত্য বিষয়টাকে
ভালোভাবে গ্রহণ করতে পারে না, এবং মৃত্যুর যে সিগনিফিক্যান্ট একটা ব্যাপার রয়েছে এবং সেটাও তারা আর কি এটা মেনে নিতে পারে না, এবং এই বিষয়টাই হচ্ছে এখানকার একটা সিগনিফিক্যান্ট থিমস। আচ্ছা, আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর যে সত্যতা, মৃত্যু যে একটা সত্য এবং একটা সময় যে আসবেই, এই সত্যটাকে মানুষ যে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটাও এখানকার একটা থিম। এরপরে বলা হচ্ছে some says that the fly itself actually symbolizes the boss who is fighting with his decisions in life. এখানে আবার যে কথাটা মানে অনেকেই বলে থাকে, সেটা হচ্ছে যে এখানকার যে মাছি যে সিম্বলটা, সেটা মূলত বসকেই সিম্বলাইজ করছে। এখানকার যে একটা ক্যারেক্টার বস, সেই বসকেই সিম্বলাইজ করছে, যে কিনা তার লাইফের বিভিন্ন ডিসিশন নিতে অনেক স্ট্রাগল করছে। The boss has also been seen as a symbol of malignant individuals that are based and motivated by an insensitive greed. বলা হচ্ছে যে এইখানকার যেই বস, সেটা হচ্ছে একেবারে বেশ ম্যালিগন্যান্ট একটা ইন্ডিভিজুয়াল বা ম্যালিগন্যান্ট একটা ব্যক্তি, এবং যে কিনা মোটিভেটেড বাই ইনসেনসিটিভ গ্রিড, একেবারে অনেক লোভ দ্বারা যে কিনা মোটিভেটেড, বা অনেক সে লোভী। অর্থাৎ এখানে লোভ এর যে বিষয়টা, সেটাও একটা থিম। এরপরে যে বিষয়টা রয়েছে, যে আদার্স আর্গিউ দ্যাট টাইম ইজ এ গ্রেট হিলার, ভ্যানকুইজার অফ অল দ্য গ্রাইভস অ্যান্ড সরোস অফ ম্যান। আচ্ছা, এইখানে এই লাইনটার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে অনেক ক্রিটিক মনে করে থাকে যে এইখানকার একটা থিম, সেটা হচ্ছে যে সময় একটা ভালো হিলার, গ্রেট হিলার। হিল বলতে যে কোনো পরিস্থিতিকে নাড়া দেয় বা নাড়া দেওয়ার ব্যাপারটা। বলা হচ্ছে সময় একটা ভালো হিলার, এবং যার কিনা অসম্ভব রকমের ক্ষমতা রয়েছে মানুষের দুঃখ এবং কষ্টকে মানে একটা সময় গিয়ে মিলিয়ে দেওয়ার। অর্থাৎ একটা সময় গিয়ে মানুষের দুঃখ কষ্ট আর থাকে না, অর্থাৎ অনেক দিন আগে কেউ মারা গিয়েছে, যতই নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট হোক না কেন, একটা সময় তাকে সে ভুলে যাবেই। সুতরাং এই বিষয়টাও এখানকার একটা থিম। ডিউ টু 6 years হ্যাভিং পাস্ট সিন্স দ্য ডেথ অফ দ্য সন অফ দ্য বস অ্যান্ড হি হ্যাজ নাও লস্ট হিজ অ্যাকিউট ইমোশনস অ্যান্ড মেমোরিজ। বলা হচ্ছে 6 বছর পার হওয়ার পরে, বা 6 বছর পার হওয়ার কারণে এখানকার যে বস নামক যে ক্যারেক্টারটি রয়েছে, তার ছেলের মৃত্যুর যেই কষ্টটা, যে তীব্র ইমোশন বা যে আবেগটা বা যে মেমোরিটা, সেটা তিনি ভুলতে বসেছেন। এবং এই জন্যই বলা হচ্ছে যে কারো যদি কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট কেউ মারা যায়, কিন্তু সময়ের ব্যবধানে সে কিন্তু তাকে ঠিকই ভুলে যেতে পারে। এই জন্যই বলা হচ্ছে টাইম ইজ এ গ্রেট হিলার, অর্থাৎ টাইম একটা বড় একটা নিয়ামক বা একটা বড় শক্তি, যেটা একটা সময় মানুষকে সবকিছুই ভুলিয়ে দিতে পারে। আচ্ছা, এই গেল অ্যাকচুয়ালি এই মানে এখানকার যে রাইটিংটা, সেই রাইটিংটার বা এই শর্ট স্টোরিটার থিম। অর্থাৎ এখানে অনেকগুলি বিষয় এই একটা রাইটিং এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আমরা এই জিনিসগুলো জানলাম কি কি উপস্থাপন করা হয়েছে। এবার আমরা এর যে প্রধান ক্যারেক্টারগুলি, সেই ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। তবে এইখানে মূলত আমরা টোটাল 6টি ক্যারেক্টার দেখতে পাবো। তার 6টি ক্যারেক্টারের ভেতরে যেটা রয়েছে, সেটা হচ্ছে যে মিস্টার উডফিল্ড। উডফিল্ড হচ্ছে এখানকার প্রধান যে দুইটা ক্যারেক্টার, তার মধ্যে একটা। তো মিস্টার উডিফিল্ডকে বলা হচ্ছে যে অ্যান ওল্ড অ্যান্ড ইনফার্ম ম্যান, একটা বয়স্ক ব্যক্তি, হু হ্যাজ লস্ট এ সান টু ওয়ার্ল্ড ওয়ার 1, যে কিনা তার একজন সানকে, অর্থাৎ তার এক ছেলেকে হারিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। হি ইজ অনলি অ্যালাউড টু লিভ হিজ হাউস অন টিউসডে। সে শুধুমাত্র তার বাড়ি থেকে বের হতে পারে মঙ্গলবারে, অর্থাৎ তাকে শুধুমাত্র ওই সময়টাতেই বের হতে দেওয়া হয়। হি লাইভস উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার। সে বেঁচে আছে বর্তমানে তার মানে ওয়াইফ এবং তার মেয়েদেরকে নিয়ে। দ্য বস, এ ওয়েল অফ ফ্রেন্ড অফ উডিফিল্ড, হু অলসো লস্ট এ সান টু ওয়ার্ল্ড ওয়ার 1, মেইন ক্যারেক্টার। অর্থাৎ এইখানকার যে মেইন ক্যারেক্টার, সে তার নাম হচ্ছে দ্য বস। তো এই বসও হচ্ছে এই উডিফিল্ডের একজন খুব ভালো বন্ধু, এবং সেও প্রথম বিশ্বযুদ্ধের সময় তার এক ছেলেকে হারিয়েছে। আচ্ছা, মেসি। মেসি দ্য মেইন অফিস ক্লার্ক। মেসি হচ্ছে এখানকার যে বস, সে বসের যে অফিস, সে অফিসের প্রধান ক্লার্ক বা প্রধান কেরানি। দ্য ফ্লাই ইজ দ্য সিম্বলিক ডিভাইস অফ দ্য স্টোরি। এখানকার আরেকটা ক্যারেক্টার আমরা যেটা পাবো, সেটা হচ্ছে দ্য ফ্লাই, অর্থাৎ মাছি। এই মাছিটা হচ্ছে এখানকার একটা সিম্বলিক ডিভাইস, এই এই স্টোরির একটা সিম্বল, একটা প্রতীক, এবং সেটা দিয়ে বিভিন্ন রকমের বিষয় বোঝানো হয়েছে। গার্ট্রিউড, ওয়ান অফ দ্য ডটার্স অফ উডিফিল্ড। বলা হচ্ছে যে গার্ট্রিউড নামে একজন মহিলা, যে কিনা উডিফিল্ডের মেয়ে। অর্থাৎ উডিফিল্ডের যে একাধিক মেয়ে রয়েছে, তার মধ্যে গার্ট্রিউড আরেকটা। এরপরে রয়েছে রেগি, দ্য সান অফ উডিফিল্ড, হু ডাইড ইন ওয়ার্ল্ড ওয়ার 1।
রিকি নামে একজন, যে কিনা হচ্ছে উডিফিল্ডের ছেলে, এবং এই ছেলেই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছিল। তো এই গেল মোটামুটি এখানকার যে 6টা ক্যারেক্টার সম্পর্কে আলোচনা সেইটা। এখন আমরা জানবো এই স্টোরিটার মেইন টেক্সট সম্পর্কে। তো মেইন টেক্সট সম্পর্কে পড়ার আগে আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে অনেক ওয়ার্ড মিনিং আমি স্কিপ করে যাব, যেগুলো আমি বলবো না, কেননা এই স্টোরিটা আমি চাচ্ছি যাতে করে একটা ভিডিওর ভিতরে শেষ করা যায় সেটা। তবে যদি একটা ভিডিওতে শেষ করতে না পারি বা খুব বেশি বড় হয়ে যায়, তবে সেক্ষেত্রে হয়তো বা 2টা ভিডিও করব। তো আমি চেষ্টা করবো একটু ফাস্ট ফরওয়ার্ড হতে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারবে, আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করব। দেখো শুরুতেই যেটা বলা হচ্ছে মেইন টেক্সটে, যে "Why are very snug in here?" piped old Mr. Woodfield, and peered out of the great green leather armchair by his friend the boss desk as a baby peers out of its pram. আচ্ছা, বলা হচ্ছে যে এইখানকার যেই ক্যারেক্টার উডিফিল্ড, সে তার বন্ধুর একটা অফিসে গেছে, এবং সেই অফিসে যাওয়ার পরে সে অফিসের যেই গ্রিন লেদারের একটা আর্ম চেয়ার, হাতলওয়ালা চেয়ার রয়েছে, তো সেই হাতলওয়ালা চেয়ারে সে বেশ ভালোভাবে আরামেই বসে রয়েছে, এবং সেই বসে থেকে সে উকি দিয়ে তার বস বা তার যে বন্ধু, যে কিনা বস, সেই বসের ডেস্কের দিকে তাকাচ্ছে, ঠিক যেমনভাবে একটা বেবি, একটা ছোট বাচ্চা তার গরম কাপড়ের ভেতর থেকে, অর্থাৎ আমরা যেটা বলতে পারি লেপের তলা থেকে যেভাবে উকি দিয়ে তাকায়, ঠিক সেরকম একটা ভাব নিয়ে। তো এখানে এই যে ওয়াই, এই ওয়াইটা দিয়ে অনেক জায়গায় বলা হচ্ছে যে ইউ, কিন্তু এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে এটা আমি খুঁজলাম অনেকেই, তো সেটা ম্যাক্সিমাম জায়গায় বলা হচ্ছে যে ইউ, অর্থাৎ ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার, এভাবে বলা হচ্ছে। অর্থাৎ পাইপ, এই যে উডিফিল্ডকে বলা হচ্ছে যে সে খুব ভালো একটা অবস্থানে আছে, সেই কথাটা এখানে প্রকাশ করছে। আচ্ছা, এখানে স্নাগ বলতে বেশ আরামায়েশে থাকা, এবং এরপরে যে এই যে প্রাম বলতে বেশ উষ্ণ একটা অবস্থায় থাকার কথা বলা হচ্ছে। হিজ টক ওয়াজ ওভার, অর্থাৎ এই যে উডিফিল্ড, তার কথা শেষ হলো, অর্থাৎ উকি দিয়ে তার মানে বন্ধু বা বসকে দেখলো, এবং তারা কথা বললো, এবং তার কথা প্রায় শেষ হয়ে গেল। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এখন তার কথাটা শেষ করার সময়। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু তারপরেও এটা শেষ করে সে যেতে চাচ্ছে না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড সিন্স হিজ স্ট্রোক, the wife and the girls kept him boxed up in the house every day of the weeks except Tuesday. বলা হচ্ছে যে সে যখন রিটায়ার্ড করেছে এই অফিস থেকে, অর্থাৎ তার যে বস বা যে ফ্রেন্ড, তার অফিস থেকে যখন সে রিটায়ার্ড করেছে, তারপরে, অর্থাৎ সে রিটায়ারটা করলো মূলত তার একটা হার্ট স্ট্রোক হয়, সেই হার্ট স্ট্রোকের পর থেকে, এবং সেই সময়টা থেকে, অর্থাৎ স্ট্রোক হলো, তারপর রিটায়ার্ড করলো, এবং ঠিক তারপর থেকে এই মিস্টার উডিফিল্ডকে তার ওয়াইফ এবং তার মেয়েরা বাড়িতে প্রায় আটকে রাখার মতো মানে করে রেখেছে, অর্থাৎ প্রায় বাড়ি থেকে বের হতে দেয় না, শুধুমাত্র মঙ্গলবারে তাকে একটু বাড়ি থেকে বের হতে দেয়। On Tuesday, he was dressed and brushed and allowed to cut back to the city of the day. বলা হচ্ছে শুধুমাত্র মঙ্গলবারে তাকে মানে খুব ভালোভাবে পোশাক পরিচ্ছদ পরিয়ে হচ্ছে চুল আশ্রি বা ব্রাশ করে তাকে বাহিরে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোতে দেওয়া হয়। দো দ্যাট আচ্ছা, দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুডন্ট ইমাজিন, যদিও সে বাহিরে গিয়ে মঙ্গলবারে কি করে এই বিষয়টা তার ওয়াইফ বা অন্য যারা রয়েছে তাদের জানা নেই। মেড এ nuisance of himself to his friend they supposed, well, perhaps so. আচ্ছা, এইখানকার যে বিষয়টা, আচ্ছা এই যে মার্ক করে রেখেছিলাম, আসলে এটা নিয়ে এর আগে একদিন ভিডিও বানাতে শুরু করেছিলাম, বাট কারেন্ট চলে গিয়েছিল, লোডশেডিং হওয়ার কারণে এটা বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, যদিও আমি ল্যাপটপে করি, কিন্তু তারপরেও আসলে আমার গুগলের হেল্প নিতে হয়। তো যেহেতু কারেন্ট চলে গিয়েছিল আর আমার রাউটারেরও লাইন বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্যই আমাকে বন্ধ করতে হয়েছিল। তো সেদিন এই পর্যন্ত করেছিলাম আর কি। আচ্ছা, একজন উপদ্রব হিসাবে
নুইসেন্স বলতে উপদ্রব, অর্থাৎ এই যে মিস্টার উডিফিল্ড সে তার বন্ধুর অফিসে সে তার নিজেকে একজন উপদ্রবের পর্যায়ে নিয়ে গেছে, অর্থাৎ সে তার বন্ধুকে ডিস্টার্ব করছে। দে সাপোজ, এবং তারা এটা মনেও করে, পারহ্যাপস সো। At the same, we cling to our last pleasures as the tree clings to its last leaves. একই সাথে আমরা আমাদের যেই লাস্ট মানে মজাটুকু, ক্লিং মানে এখানে হচ্ছে লেগে থাকা, তো বলা হচ্ছে আমাদের যে মজাটুকু সেই মজাটুকুটা আমরা পেতে থাকি বা আমাদের মজাটা লেগে থাকে। অ্যাজ দ্য ট্রিজ আচ্ছা অ্যাজ দ্য ট্রি ক্লিং টু ইটস লাস্ট লিভ, মানে একটা গাছে যেমন এর সর্বশেষ পাতাটা লেগে থাকে, ঠিক এরকমভাবেই এই উডিফিল্ড চলে যাওয়ার আগে এখনো যেন কিছুটা প্লেজার বাকি রয়েছে আমাদেরকে দেওয়া থেকে, অর্থাৎ সে যাওয়ার আগে কিছু একটা বলতে চাচ্ছে বা কিছু একটা করতে চাচ্ছে, এরকম কিছু একটা মজা দেওয়ার তার এখনো বাকি আছে। So there sat old Woodfield smoking a cigarette and staring almost greedily at the boss, who rolled in his office chair, stout, rosy, 5 years older than he, and still going strong, still at the hem. সুতরাং এইখানে সে বসে রইল, অর্থাৎ ওল্ড যে উডিফিল্ড সে বসে রইল, সে সিগারেট স্মোক করতে থাকলো এবং সে খুব মানে লোভের সহিত গ্রিডিলি যেন বসের দিকে স্টারিং তাকিয়ে রইল। হু রোল্ড, অর্থাৎ এবার বস সম্পর্কে বলছে, যে কিনা তার অফিসের চেয়ারে মানে দোল খাচ্ছে, স্টাউট অর্থাৎ অনেকটা মোটা প্রকৃতির লোক, রোজি অর্থাৎ তার গায়ের কালারটা বেশ গোলাপি, 5 years older than he, অর্থাৎ এই উডিফিল্ডের চেয়ে 5 বছরের বড় এবং এখনো স্টিল গোয়িং স্ট্রং, এখনো বেশ শক্তিশালী, স্টিল অ্যাট দ্য হেম, এবং এখনো এই অফিসের পরিচালনার যে দায়িত্ব সেই দায়িত্বই সে রয়েছে। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, এবং তাকে দেখতে বেশ ভালোই দেখায়। Wistfully, admiringly, the old voice added, "It's snug in here, upon my word." বেশ সন্তুষ্টি এবং প্রশংসার সুরে এই ওল্ড ভয়েস অর্থাৎ মিস্টার উডিফিল্ড যে কথাটা বলছে, ইটস নাগ ইন হিয়ার, এটা বেশ আরামেরই জায়গা, আপন মাই ওয়ার্ড, আচ্ছা এখানে আপন হবে, অর্থাৎ মানে দিব্যি করে বলছি, বা মানে এখানে একটা কথা আছে না যে মাইরি বলছি, তো এই মাইরি বলছি বলতে আর কি এখানে বোঝানো হচ্ছে, যেটা আমি 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 ইন্ডিয়ান অনেক সিনেমাতে দেখেছি যে বলে না আমি যে মাইরি, তো এখানে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি সেরকম যে দিব্যি করে বলছি যে এটা অনেকটা আরামের একটা জায়গা, এখানে উডিফিল্ড বলছে এই কথাটা। ইয়েস, ইটস কমফোর্টেবল এনাফ, অ্যাগ্রিড দ্য বস। আচ্ছা এরপরে যে বস যে কিনা সে যেটা বললো যে হ্যাঁ এটা অবশ্যই অনেক আরামের একটা জায়গা, এবং সে অ্যাগ্রি করলো। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফিনান্সিয়াল টাইমস উইথ দ্য পেপার নাইফ, এবং এই বলে সে ফিনান্সিয়াল টাইমস নামক একটা হচ্ছে ম্যাগাজিন বা পত্রিকা, সে এটা ফ্লিপ করলো বা পাতা উল্টালো। As a matter of fact, he was proud of his room. অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটলো, সে তার রুমের ব্যাপারটাতে নিয়ে সে অনেক গর্বিত ছিল, যেহেতু তার ফ্রেন্ড বলেছে যে হ্যাঁ এটা বেশ হচ্ছে আরামদায়ক একটা রুম, সেজন্য সে এবার একটু গর্বিত হলো। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, সে চাচ্ছিল মানে সে পছন্দ করলো যে এই রুমটার ব্যাপারে প্রশংসা পেয়ে, স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, বিশেষ করে ওল্ড উডিফাই যখন আর কি এটার প্রশংসাটা করলো তখন তার কাছে আরও ভালো লাগলো। ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেইল ওল্ড ফিগার ইন দ্য মফলার। এইটা তাকে, অর্থাৎ এই প্রশংসাটা তাকে তাকে একটা গভীর একটা ফিলিং দিল এবং খুব সলিড একটা স্যাটিসফ্যাকশন দিল, বিশেষ করে এই জায়গাটাতে এই এরকম একটা ফুল ভিউয়ের মতো একটা অবস্থায় যখন একজন বৃদ্ধ লোক, ভঙ্গুর বৃদ্ধ লোক মাফলারে চাঁদা মানে মাফলারে জড়ানো আর কি একটা লোক যখন এই কথাগুলি বলছিল, এটা তাকে অনেক বেশি মজা দিল আর কি, সে অনেক প্রাউড ফিল করলো। I have had it done up lately, he explained, as he had explained for the past how many weeks. আচ্ছা সে বলল যে হ্যাঁ আমি এটা সম্প্রতি করেছি, সে এটা বললো, অর্থাৎ এই রুমটাকে বা এই জায়গাটাকে বা এই অফিসটাকে বেশ আরামদায়ক করেছে, সে সেটা বলছে, এবং সে
এই ব্যাপারটা নিয়ে সে কয়েক উইকস আগেও এই একই কথা বলেছিল, অর্থাৎ এই ধরনের স্যাটিসফাইড হওয়ার পরে সে আসলে এই বিষয়টা নিয়ে বেশ প্রশংসাই মানে করে বা বেশ মানে এক্সপ্লেইন করে যে সে কিভাবে আর কি এটা করলো সেই বিষয়টা। নিউ কার্পেট অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ এ প্যাটার্ন ইন অফ আচ্ছা প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিং। আচ্ছা বলা হচ্ছে যে একটা নতুন কার্পেট এখানে, এবং সে পয়েন্ট করলো যে লাল ব্রাইট বা উজ্জ্বল কার্পেটটার দিকে, যেখানে একটা বড় সাদা প্যাটার্নের রিং ছিল, অর্থাৎ বড় একটা নকশা ছিল যেটা গোল গোলাকার একটা প্যাটার্নের নকশা সেটা। নিউ ফার্নিচার অ্যান্ড দ্য nodded towards the massive bookcase and the table with legs like twisted trickle. এখানে কিছু ফার্নিচারের কথা বলা হলো যে নতুন কিছু ফার্নিচার নিয়ে এসেছে, যে ফার্নিচারগুলো সঙ্গে রয়েছে হচ্ছে মানে এই বস সে আরো নির্দেশ করলো যে ওইখানে একটা বড় বুক শেলফ রয়েছে এবং টেবিল রয়েছে উইথ লেগস লাইক টুইস্টেড ট্রেকল। ইলেকট্রিক হিটিং, এখানে ইলেকট্রিক হিটিং রয়েছে। হি ওয়েভড অলমোস্ট exultantly towards the five transparent pearly saucers glowing so softly in the titled copper pan। অর্থাৎ এখানে এক কথায় একটা ইলেকট্রিক হিটিং বা ইলেকট্রিক হিটারের দিকে সে এবার নির্দেশ করলো, এবং ইলেকট্রিক হিটারটা কেমন সেই ব্যাপারটা এখানে বলা হলো। But he didn't draw old Woodfield's attention to the photograph over the table of a grave-looking boy in uniform standing in one of those spectral photographs, parks with photographs, storm clouds behind him. It was not new, it had been there for over 6 years. আচ্ছা, সে এত কিছু দেখালো কিন্তু এই বৃদ্ধ উডিফিল্ডকে সে একটা ছবির ব্যাপারে মানে দেখালো না, বা ওইখানে আরেকটা অর্থাৎ এই যে ফার্নিচার টার্নিচার এগুলো যে সাজানো ছিল সেখানে একটা ছবিও রাখা হয়েছিল। তো বলা হচ্ছে এত কিছু দেখাইলো কিন্তু এই উডিফিল্ডকে সেই ছবিটার দিকে দেখালো না, যে ছবিটা একটা হচ্ছে একটা একটা ছেলের ছবি, এবং সেইখানে এই ছবিটা অনেকটা পুরনো ছবি এবং দেখে বোঝা যাচ্ছে যে ছবিটা এখানে অনেক দিন ধরে রয়েছে। ইট ওয়াজ নিউ, এটা নতুন কোনো ছবি না, এবং এই ছবিটা এখানে প্রায় 6 বছর ধরে রয়েছে। তো এখানে উডিফিল্ড একটু অবাক হলো যে সবকিছুই আমাকে দেখালো কিন্তু এই ছবিটার দিকে একটুকু আমার অ্যাটেনশন ড্র করলো না। There was something I wanted to tell you, said old Woodfield, and his eyes grew dim, remembering. কিছু একটা আছে যেটা আমি তোমাকে বলতে চাই। এইটা বলে হচ্ছে উডিফিল্ড তার যে চোখ সেই চোখটা ক্ষীণ হয়ে আসলো কোনো কিছু একটা স্মরণ করতে গিয়ে। নাও হোয়াট ইট ওয়াজ, এটা কি? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং। বলছে আমি আমার মনের ভেতরে এটা ছিল যে আমি এটা তোমাকে বলতে চাই যখন আমি সকালে বেরিয়েছি ঠিক সেই সময়টাতেই, এবং এটা অ্যাকচুয়ালি কি আমি তখন এটা আমি এখানে বলতে চাই। His hand began to tremble, তার হাত কাঁপতে লাগলো, and patches of red showed above his breast. আচ্ছা এখানে ঠিক ব্রেড না, এখানে বিয়ার্ড, অর্থাৎ তার যে দাড়ি, অর্থাৎ দাড়ির ওপরে তার যেই মানে চেহারাটা সে চেহারাটা একটু রক্তিম হয়ে উঠলো, অর্থাৎ লাল হয়ে উঠলো, এবং তার হচ্ছে হাত দুটো কাঁপছিল। এক কথা এখানে মিস্টার উডিফিল্ড একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছেন একটা কিছু বলতে গিয়ে। সেই কি বলছেন এটা আমরা একটু পরেই জানতে পারবো। পোর ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পেন্স, থট দ্য বস। পোর ওল্ড চ্যাপ অর্থাৎ এই যে ইয়েকে কি বলে এই মিস্টার উডিফিল্ডের ব্যাপারে এই এখানকার যে ক্যারেক্টার বস, সে একটু ভাবলো যে মানে খুব হতভাগা বা বেচারা, সে মনে হয় তার সর্বশেষ যে কথাটা সেই কথাটা বলবে, অর্থাৎ সর্বশেষ কথা বলতে যে যেহেতু এখানে সে অনেকক্ষণ ধরে বক বক করছে এখন হয়তো বা সে তার শেষ কথাটা এখানে বলবে এবং তারপরে হয়তো চুপ করে যাবে। And feeling kindly, he winked at the old man and said jokingly, এবং সে মানে একটু কাইন্ডলি ফিল করলো, একটু দয়া ফিল করলো যে হ্যাঁ সে যেটা বলতে চাচ্ছে সে সেটা বলুক। অ্যান্ড হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওই উডিফিল্ড যে বৃদ্ধ লোকটা তার দিকে সে তাকালো এবং সেইড জকিংলি অর্থাৎ একটু জোক করে এই কথাগুলো বলছিল।
অর্থাৎ পোর ওল্ড চ্যাপ যে কথাটা সেই কথাটা বলছিল। I tell you what, I have got a little drop of something here that will do you good before you go out into the cold again. আচ্ছা, এবার এই যে উডিফিল্ড সে বলছে যে আমি তোমাকে মানে কি বলতে আসছি এটা এখন আমি তোমাকে বলছি। আমি মনে করি যে এই বিষয়টা অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এটা তোমাকে বাইরে যাওয়ার আগে তোমার যে ইমোশনটা সেই ইমোশনটা একটা গুড ফিলিং দেবে, অর্থাৎ তুমি বেশ ভালো বোধ করতে পারবা আবার পুনরায় ঠান্ডার ভেতরে অর্থাৎ বাইরে যাওয়ার আগে। ইটস বিউটিফুল স্টাফ, এটা খুব ভালো একটা নিউজ। ইট উডন্ট হার্ট এ চাইল্ড, এটা একটা চাইল্ডকে হার্ট করবে না, অর্থাৎ এটা আমরা বড়রা যেভাবে বুঝবো বিষয়টা সেটা কোনো চাইল্ড বা অন্য কোনো বাচ্চা কাচ্চা বা কম বয়সী কেউ এটা বুঝবে না। হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেইন, আনলকড এ কাপবোর্ড বিলো হিজ ডেস্ক অ্যান্ড ড্রিউ ফোর এ ডার্ক স্কোয়াট বটল। আচ্ছা, সে অর্থাৎ এই যে বস সে কি করলো, সে চাবি নিল এবং চাবি নিয়ে আচ্ছা কি অফ হিজ ওয়াচ চেইন, তার ওয়াচ চেইনটা সে খুললো এবং সে আনলক করলো একটা কাপবোর্ড, তার যে ডেস্ক সে ডেস্কের, এবং সেখান থেকে সে মানে ড্রিউ ফোর্থ এর ডার্ক অর্থাৎ একটা অন্ধকার থেকে সে স্কোয়াট এর বোতল নিল। দ্যাটস দ্য মেডিসিন সেইড হি, এবং সে বলল যে এটা হচ্ছে আমার ঔষধ। And the man from, oh my god, it told me on the strict QT, it came from the sailors of Windsor Castle. আচ্ছা, এবার এখানে এই এই লাইন দুটাতে যেটা বলছে যে সে এই মেডিসিনটা যেখান থেকে বা যার কাছ থেকে নিয়েছে সে বলেছে মানে কিউটি এই রাস্তায় সে বলেছে যে এইটা এসেছে সেলার্সের উইন্ডসর ক্যাসেল থেকে। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল আপন অ্যাট দ্য সাইট। আচ্ছা, ওল্ড উডিফিল্ড এই মদ বা এই যে ড্রিঙ্কের যে বোতল সেটা দেখে এবার সেটার উপরে তার দৃষ্টি পড়ল। হি কুডন্ট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ বস হ্যাড প্রডিউসড এ র্যাবিট। সে খুব বেশি অবাক হলো না, মানে সারপ্রাইজড হলো না যদি বস তাকে প্রডিউসড এ র্যাবিট অর্থাৎ কোনো জোক করে, তাহলে এটা নিয়েও সে আর কি খুব একটা অবাক হলো না। এক কথায় বসের যে জোক সেই জোকে সে অবাক হলো না, বসের যে কৌতুক করা সে কৌতুক করা সে এতটুকু সারপ্রাইজড হলো না। ইটস হুইস্কি এইন্ট ইট, এটা কি হুইস্কি না, সে জিজ্ঞাসা করলো অর্থাৎ মিস্টার উডিফিল্ড সে তার মানে বসকে জিজ্ঞাসা করলো। হি পাইপড ফিবলি, সে খুব আস্তে করে এটা তাকে জিজ্ঞাসা করলো। The boss turned the bottle and lovingly showed him the label. Whiskey it was. আচ্ছা, বস এবার তার দিকে ঘুরলো এবং বোতলটা তার দিকে দেখালো, তাকে দেখালো এবং লেবেলটা বোতলের যে লেবেলটা তাকে দেখালো এবং এটা অবশ্যই হুইস্কি ছিল। ডু ইউ নো সেইড দ্য, আচ্ছা সেইড হি peering up at the boss wonderingly, they won't let me touch at it at home. And he looked at as though he was going to cry. আচ্ছা, ডু ইউ এখানে আর কি একটা কোশ্চেন করছে, এখানে এইভাবে দেওয়ার মানে ঠিক আমি ঠিক মানে বুঝতে পারছি না, এখানে হয়তো বা এই রাইটিং এর একটা স্টাইল আর কি করেছে, সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম। এই মিস্টার উডিফিল্ড সে তার যে বস বা বন্ধু তাকে সে বলছে যে তুমি কি জানো, অর্থাৎ তার বসের দিকে সে একটু এগিয়ে গিয়ে সে এটা বলছে একটু ওয়ান্ডারিংলি, সে বলছে যে তারা আমাকে বাড়িতে এটা ছুঁতেও দেয় না অর্থাৎ টাচ করতেও দেয় না, অর্থাৎ তার ওয়াইফ এবং তার মেয়েরা তার হার্ট স্ট্রোক করার পর থেকে এই হুইস্কি বা এই জাতীয় ড্রিঙ্ক করতে তাকে বাড়িতে দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, এবং তাকে দেখে মনে হচ্ছে যেন সে যেন চিৎকার করতে যাচ্ছে। এক কথায় এই বোতল পেয়ে অনেক খুশিতে সে টগবগ অবস্থা হয়ে গেছে। দ্যাটস হোয়ার উই নো এ বিট মোর দেন দ্য লেডিস। বলা হচ্ছে যে এইটাই সেই জিনিস যেখানে আমরা লেডিসদের চাইতেও একটু বেশি পেয়ে থাকি বা বেশি জেনে থাকি, অর্থাৎ এখানকার যে মজার যে বিষয়টা সেই বিষয়টার কথা বলা হচ্ছে। ক্রাইড দ্য বস, বস এবার একটু চিৎকার করে উঠলো। ওপিং অ্যাক্রস ফর টু টাম্বলার্স দ্যাট স্টুড অন দ্য টেবিল with the water bottle and pouring a generous finger into
ইচ, মানে এক কথায় এবার তারা গ্লাসের ভেতরে এটা ঢাললো। ড্রিঙ্ক ইট ডাউন, তারা এটা খেলো। আই উইল ডু ইউ গুড, বলছে যে আচ্ছা ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালো করবে বা এটা তোমার ভালো হবে। অ্যান্ড ডোন্ট পুট অ্যানি ওয়াটার উইথ ইট, অর্থাৎ এর সঙ্গে কোনো পানি মেশাতে নিষেধ করলো। ইট ইজ স্যাক্রিলেজ টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস, এইটাকে অর্থাৎ এই যে হুইস্কির সাথে পানি মেশানোটাকে বলা হচ্ছে যে মানে স্যাক্রিলিজ বলতে পবিত্র জিনিসের ভেতরে অপবিত্র কোনো কিছু মেশানো বা অপবিত্র করে ফেলা, এবং ট্যাম্পারিং বলতে তোমরা জানো যে এখানে নষ্ট করা এক কথায়। তো বলা হচ্ছে যে এরকম একটা জিনিসের সাথে পানি মেশানো, এটা হচ্ছে আসলে নষ্ট করা। আহ, হি টসড অফ হিজ, পুলড আউট হিজ হ্যান্ডকারচিপ, hastily whipped his mustache and cocked an eye at the old Woodfield, who was rolling his in his chaps. আচ্ছা, এখানে আরেকটু বলি যে এখানে তাদের যে মানে ড্রিঙ্ক করার যে দৃশ্য, সেই দৃশ্যটা এখানে বলা হচ্ছে যে এখানকার যে বস, সে তার মাথাটা নাড়ছে যে অর্থাৎ এই যে হুইস্কিটার খুব স্বাদ সে নিচ্ছে, এবং এর নাড়তে নাড়তে সে তার রুমালটা বের করলো। সে তার মানে মোস্টাস অর্থাৎ তার গোফের সঙ্গে যেই হচ্ছে হুইস্কির হুইস্কি মানে খাওয়ার সময় যে লেগে গেছে সেটা সে মোছার চেষ্টা করলো, এবং এটা করতে করতে সে উডি ফিল্ডের দিকে তাকাচ্ছে, এবং সেও আহ, মানে ওয়াজ রোলিং হিজ, এবং সেও আর কি বেশ মজা করে খাচ্ছিল। সে ওয়াজ রোলিং ইন হিজ হিজ চ্যাপ বলতে এখানে আসলে তার যে মুখ, সে মুখের কথা বলা হচ্ছে, তার মুখের মানে ভেতরে সে ঢেলে দিচ্ছিল বা সে খাচ্ছিল এক কথায়। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, was silent a moment, and then said faintly, it is naughty. আচ্ছা, it is naughty. আচ্ছা, এবার এই ওল্ড ম্যান সে এই মদ পান করছিল, এবং কিছুক্ষণ থেমে থেকে অর্থাৎ বসের কথা শোনার পরে কিছুক্ষণ থেমে থেকে সে আবার খুব ধীরে ধীরে বলল, হ্যাঁ এটা বেশ নাটি। নাটি বলতে আহ, বাদামের স্বাদযুক্ত, আবার মানে বোঝায়। আবার এইখানে যেটা বলা হচ্ছে যে ইটস নাটি বলতে এটা অসাধারণ বা মাথা খারাপ করে দেওয়ার মতো একটা জিনিস, মানে এত টেস্টি তার কাছে লেগেছে, সেটা বলছে। ইটস নাটি বলতে এটা মাথা খারাপ করে দেওয়ার মতো একটা জিনিস। বাট ইট ওয়ার্মড হিম, কিন্তু এটা তাকে বেশ উষ্ণতা প্রদান করলো। হি ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, হি রিমেম্বার্ড। আচ্ছা, এবার সে তার মানে পুরনো বা বৃদ্ধ ব্রেনে বা বৃদ্ধ মাথায় এবার সে কিছু একটা স্মরণ করতে শুরু করলো। দ্যাট ওয়াজ ইট, হি সেইড হ্যাভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার। আচ্ছা, সে এবার যেটা বলতে লাগছিল সেটা বলার সময় সে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আই থট ইউ উড লাইক টু নো, এবং সে বললো মানে সে বসকে বলছে, উডিফিল্ড বসকে বলছে যে আমার মনে হয় এটা তুমি জেনে খুশি হবে। দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম, আমার মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল। লাস্ট উইক হ্যাভিং এ লুক অ্যাট পোর রিগিস গ্রেভ, তারা গিয়েছিল বেলজিয়ামে গত সপ্তাহে, তারা রিগির যে কবর, সে কবর তারা দেখতে গিয়েছিল। তো রিগি হচ্ছে এই উডিফিল্ডের ছেলে। অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েস, এবং তারা ফিরে আসার সময় তোমার ছেলের কবরটাও দেখে এসেছে। দে ওয়ার কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, এবং মনে হয় এটা খুব পাশাপাশি একটা জায়গায় রয়েছে, অর্থাৎ তার ছেলে অর্থাৎ তাদের দুজনের ছেলের কবরটাও ঠিক পাশাপাশি জায়গায়। ওল্ড উডিফিল্ড পজড বাট দ্য বস মেড নো রিপ্লাই, ওল্ড উডিফিল্ড এবার থামলো কিন্তু বস কোনো কথা বললো না। অনলি এ কুইভার ইন হিজ আইলিডস শোড দ্যাট হি হার্ড, তার চোখের যে কম্পন, তার আইলিডের যে কম্পন, সেইটা দেখে মনে হলো যে সে হয়তো বা এটা শুনেছে। দ্য গার্লস ওয়ার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, পাইপড দ্য ওল্ড ভয়েস, অর্থাৎ এই উডিফিল্ড খুব ধীরে ধীরে কথাটা বলল যে তার মেয়েরা খুব খুশি ছিল যে যেভাবে তাদের কবরকে সংরক্ষণ করা হয়েছে সেই বিষয়টা দেখে। বিউটিফুলি লুকড আফটার, এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। কুডন্ট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, অর্থাৎ তারা যদি বাড়িতে মারা যেত বা বাড়িতে থাকতো তাহলে তারা এত ভালো থাকতো না। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভ ইয়ার, তুমি কি কখনো তাকে দেখতে গিয়েছো, অর্থাৎ তার ছেলের কথা বলছো, তুমি কি কখনো তার ছেলেকে দিকে খেয়াল করেছো বা ছেলেকে দেখতে গিয়েছো, এটা প্রশ্ন করছে। নো নো, ফর ভ্যারিয়াস রিজনস দ্য বস হ্যাডন্ট বিন অ্যাক্রস, না
মানে বস এবার বলছে যে না, যাওয়া হয়নি, অনেক কারণেই তার সেখানে যাওয়া হয়নি। There was miles of it, quivered old woody field, and it's all as neat as a garden. বলা হচ্ছে যে এখানকার যে সেমিটারিটা সেটা অনেক লম্বা এবং এইটা দেখতে অনেকটা গার্ডেনের মতো, বাগানের মতো। ওডিফিল্ড বলছিল ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স গ্রোয়িং অন অল দ্য গ্রেভস, কবরের চারিদিকে বা কবরের যে মানে গোরস্থান যেটা, সেটাতে অনেক জায়গাতেই ফুল ফুটেছে বা ফুল হয়েছে। নাইস বোট প্ল্যান্টস, এবং অনেক বড় বড় অনেক প্ল্যান্ট রয়েছে, গাছপালা রয়েছে। আচ্ছা, বোট পাথ, পাথ এখানে বোট পাথ বলতে এই যে গ্রেভিয়ার্ড, সেই গ্রেভিয়ার্ডের মাঝখান দিয়ে বড় বড় বেশ হাঁটা চলা করার মতো বেশ রাস্তা রয়েছে। It was plain from his voice how much he liked a nice boat path. আচ্ছা, এটা পরিষ্কার হচ্ছে যে মানে এই উডিফিল্ডের কথা থেকে যে সে মানে নাইস সুন্দর ওয়াইড একটা রাস্তাকে সে কতটা পছন্দ করে সে সেই বিষয়টা এখানে বলছে। দ্য পজ কাম এগেইন, আবার থামলো। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুলি, তখন এই বৃদ্ধ মানুষটাকে অর্থাৎ অনেক চমৎকার দেখাচ্ছিল, অর্থাৎ উডিফিল্ডকে দেখতে অনেক চমৎকার লাগছিল। ডিড ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর এ পট অফ জ্যাম? এবার এখানকার যেই মিস্টার উডিফিল্ড সে এবার তার বসকে বলছে, অর্থাৎ তার ফ্রেন্ড যে বস, সে বসকে বলছে তুমি কি জানো যে আমার মেয়েরা যে হোটেলে ছিল সেই হোটেলে এক পট জ্যাম কেনার জন্য তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? 10 ফ্রাঙ্কস, প্রায় 10 ফ্রাঙ্ক নেওয়া হয়েছে। অর্থাৎ বেলজিয়ামের যে মুদ্রা সেই মুদ্রাকে বলা হচ্ছে ফ্রাঙ্ক, তো বলা হচ্ছে 10 ফ্রাঙ্ক নেওয়া হয়েছে। রবারি আই কল ইট, আমি এটাকে বলবো একেবারে ডাকাতি, এটা উডিফিল্ড বলছে। ইট ওয়াজ এ লিটল পট, এটা খুব ছোট্ট একটা পট ছিল। সো গার্ট্রিউড সেইস নো বিগার দেন এ হাফ ক্রাউন, এবং গার্ট্রিউড যেটা বলছিল অর্থাৎ তার যে মেয়ে, সে মেয়ের কথা বলছে, তার মেয়ে বলছিল যে এইটা নো বিগার দেন হাফ ক্রাউন, অর্থাৎ একটা হাফ অর্ধেক ক্রাউনের চেয়ে বেশি বড় হবে না এই পাত্রটা। অ্যান্ড শি হ্যাডেন্ট টেকেন মোর দেন আই স্পুন ফুল ওয়েন দে চার্জড হার 10 ফ্রাঙ্কস, অর্থাৎ সে যেটা বলছে যে সে হ্যাড নট টেকেন, অর্থাৎ যখন তার কাছ থেকে যে 10 ফ্রাঙ্ক নেওয়া হয়েছে সে এইটার ভেতরে এক মানে চামচের বেশি বা 1 চামচের বেশি এটা নিতে পারেনি বা পায়নি। গার্টিউড বট দ্য পট আওয়ে উইথ হার টু টিচ ইম এ লেসন। আচ্ছা, গার্টিউড এইটা কিনেছিল এবং তার সঙ্গে পাত্রটা নিয়ে গিয়েছিল, এবং এইটা তার জন্য একটা লিসেন ছিল, তার জন্য একটা শিক্ষা ছিল। কোয়াইট রাইট টু ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিং, সত্যি কথা, এটা আসলে আমাদের ফিলিংস নিয়ে ব্যবসা করছে, আমাদের যে আবেগ অনুভূতি সেটা নিয়ে ব্যবসা করছে। দে থিঙ্ক বিকজ উই আর ওভার দে আর হ্যাভিং এ লুক রাউন্ড ওয়ার রেডি টু পে এনিথিং, তারা আসলে মনে করে যে আমরা যেহেতু এইখানে এসেছি বা এখানে যাই একটা আবেগের বশবর্তী হয়ে, সুতরাং তারা মনে করে যে তারা যা চাইবে তারাই আমরা দিতে প্রস্তুত থাকবো, সেইটা মনে করে তারা আমাদের ফিলিংস নিয়ে ব্যবসা করে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, এটাই অ্যাকচুয়ালি কারণ যে এত ছোট জিনিসের এত দাম নেওয়াটা। অ্যান্ড হি রিটার্ন টুয়ার্ডস দ্য ডোর, এবং এইটা বলে উডিফিল্ড এবার দরজার দিকে এগিয়ে গেল। কোয়াইট রাইট, ঠিক ঠিক, অর্থাৎ ঠিক বলেছো, ক্রাইড দ্য বস। বস এবার একটু চিৎকার করে বলল, দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট হি হ্যাডন্ট দ্য লিস্ট আইডিয়া, যদিও সে কোনটাকে অ্যাকচুয়ালি রাইট বলছে সে ব্যাপারে তার কোনো আইডিয়াই নাই। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, ফলোড দ্য শাফলিং ফুটস্টেপস অফ দ্য ডোর, অ্যান্ড স দ্য ওল্ড ফলেন ফিলো আউট। আচ্ছা, এইটা মানে যে রাইট বলতে বলতে সে দরজার দিকে এগিয়ে আসলো তার ডেস্ক হতে বের হয়ে, এবং অর্থাৎ ডেস্কের অন্য প্রান্ত দিয়ে ঘুরে তার দরজার দিকে আসলো, এবং আসার পরে মানে দরজা পর্যন্ত আসলো এবং সে দেখলো যে ওল্ড ফিলো আউট, অর্থাৎ মিস্টার উডিফিল্ড এবার দরজা দিয়ে বের হয়েছেন। উডিফিল্ড ওয়াজ গন, উডিফিল্ড বের হয়ে চলে গেল। For a long moment the boss stayed staring at nothing while the grey-haired office messenger, watching him, dogged in and out of his cubby hole like a dog that expects to be taken
ফর এ রান। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অনেকক্ষণ ধরে বস ওখানে থাকলো, দাঁড়িয়ে থাকলো এবং মানে স্টারিং এট নাথিং, অর্থাৎ কোনো কিছুই যেন দেখছিল না বা এক দৃষ্টিতে একদিকে তাকিয়েছিল, এরকম একটা অবস্থা। এবং হোয়াইল দ্য গ্রে হেয়ার অফিস মেসেঞ্জার, ঠিক সেই সময়টাতে অফিস মেসেঞ্জার, সাদা চুলের যে অফিস মেসেঞ্জার রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, সে যেটা করছিল তাকে দেখছিল এবং সে মূলত তার যে ডগ, সে ডগকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। দেন আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার মেসি সেইড দ্য বস। তারপরে যেটা হলো যে মেসি এবার তার বসকে একটু হিল করলো। হিল করলো বলতে তার বসকে একটু মানে স্মরণ করিয়ে দিল যে বস আপনি কোন দিকে তাকিয়ে আছেন, এদিকে তো কাউকে দেখা যাচ্ছে না। এই মানে ব্যাপারটা এইরকম আর কি, একটা কথা বললো। আই উইল সি নো বডি ফর হাফ অ্যান আওয়ার, প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমি তো কাউকে দেখছি না। আন্ডারস্ট্যান্ড নো বডি অ্যাট অল, এবার বস বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, আসলেই কেউ নেই। ভেরি গুড স্যার, ভেরি গুড স্যার বলে সে চলে গেল। The door shut, the firm heavy steps recrossed the bright carpet, and the fat body plumped down in the spring chair and leaning forward, the boss covered his face with his hands. He intended, had managed to weep. আচ্ছা, এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এবার এই যে বস, সে দরজা বন্ধ করলো এবং এসে রেড কার্পেটকে ক্রস করে সে তার মোটা বডিকে নিয়ে একটা স্প্রিং চেয়ারের উপরে সে বসলো এবং সে সামনের দিকে অগ্রসর হলো, অর্থাৎ এই যে টেবিলের সামনের দিকে ঝুঁকে বসলো এবং সে তার হাত দিয়ে তার চোখটা, তার মুখটাকে মানে চেপে ধরলো। এই অবস্থায় সে চাচ্ছিল এবং তার মনে হচ্ছিল তার একটু কাঁদা উচিত। হি হ্যাড ম্যানেজড, আচ্ছা, অ্যারেঞ্জ টু উইপ, সে একটু কাঁদছিল। অর্থাৎ তার যখন ছেলের কথা মনে করিয়ে দিয়েছে তারপরে আর কি তার এই অবস্থা। ইট হ্যাড বিন এ টেরিবল শক টু হিম হোয়েন ওল্ড উডফিল্ড স্প্রাং দ্যাট রিমার্ক আপন হিম অ্যাবাউট দ্য বয়েজ গ্রেভ। যে এটা তার জন্য একটা খুব ভয়ঙ্কর রকমের একটা শক ছিল যে যখন উডফিল্ড তার ছেলের কথা বা তার ছেলের কবরের কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছে। ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো দ্য আর্থ হ্যাড ওপেন্ড অ্যান্ড হি হ্যাড সিন দ্য বয় লাইং দেয়ার উইথ উডফিল্ডস গার্লস স্টারিং ডাউন অ্যাট হিম। আচ্ছা, এটা তার কাছে ঠিক এমন ছিল যে যেন কবরটাকে ওপেন করা হয়েছে, আর্টটাকে ওপেন করা হয়েছে এবং সেখানে তার হচ্ছে ছেলেটা শুয়ে রয়েছে এবং উডিফিল্ডের মেয়েরা যেন ঠিক এই জিনিসটাই দেখে এসেছে, এইটা ফিল করছে আমাদের এখানকার যে মেইন ক্যারেক্টার বস সে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এইটা অদ্ভুত ছিল। অলদো ওভার 6 years had passed away, the boss never thought of the boy except as lying unchanged, unblemished in his uniform, asleep forever. 6 বছর হয়ে গেল, 6 বছর পার হয়ে গেল, বস কখনোই তার ছেলের ব্যাপারটা নিয়ে এতটা চিন্তা করে নাই। অ্যাজ এ লাইং আনচেঞ্জ, যে কিনা একেবারে আনচেঞ্জড অবস্থায় শুয়ে রয়েছে এবং আনব্লেমিশড ইন হিজ ইউনিফর্ম, এবং তার ইউনিফর্মেও যেন কোনো দাগ পড়েনি এবং চির ঘুমন্ত অবস্থায় যেন রয়েছে। এবং এই বিষয়টা এই লাস্ট 6 বছরে কখনোই অ্যাকচুয়ালি এই বস তার ছেলের কথাটা চিন্তা করেনি। মাই সান গ্রাউন্ড দ্য বস, এবার এতক্ষণে অর্থাৎ এই সময়টাতে এসে মাই সান বলে তীব্র আর্তনাদ করে উঠল হচ্ছে এই বস। বাট নো টিয়ার কেম আউট, কিন্তু তারপরেও তার চোখে কোনো পানি আসতো না। ইন দ্য ফার্স্ট মান্থ অ্যান্ড ইভেন year after the boy's death, he had only to say those words to be overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve him. অর্থাৎ বলা হচ্ছে যে প্রথম যেই সময়টা, প্রথম যেই বছর, মানে অতীতকালে যখন 6 বছর আগে তার ছেলেটা মারা যায়, সেই প্রথম মাসে, সেই প্রথম বছরে তার ভেতরে এই যে মৃত্যু নামক যে শব্দটা, মৃত্যুর যে বিষয়টা, তার ভেতরে যে পরিমাণ দুঃখটা নিয়ে আসতো এবং যতটা ভায়োলেন্টলি সে কান্নাকাটি করত এবং কান্নাকাটি করে সে তার ভেতর থেকে যে কষ্টটা দূর করত, সেই রকমের ফিলিংটা এখন আসলে আর নাই। Time, he had declared then, he had told everybody
could make no difference. সময় সে আর কি সেটা সে বললো he had declared then, তারপরে সে বলল he had told everybody, অর্থাৎ এই সময় কি করে সবাইকেই বলে দেয়। এক কথা এখানে টাইমকে একটু পার্সনিফাই করা হচ্ছে, বলা হচ্ছে সময় শেষ ঘোষণা করে এবং সময় সবাইকে বলে বা বলে দেয় could make no difference, এবং সেটা কোনো রকমের পার্থক্য তৈরি করে না। এক কথায় টাইমের যে একটা হিলিং পাওয়ার রয়েছে সেটার কথা বলা হচ্ছে। সময় অনেক কিছুকে চেঞ্জ করে দেয় সময়ে সময়ে, বা এইটার কথা এখানে বলা হচ্ছে। আদার ম্যান পারহাপস মাইট রিকভার, অন্যান্য মানুষগুলি হয়তো বা তাদের দুঃখের বিষয়টাকে আবার রিকভার করতে পারে দুঃখ থেকে। মাইট লিভ দেয়ার লস ডাউন, তাদের লসগুলিকে আবার পুষিয়ে নিতে পারে। বাট নট হি, কিন্তু সে পারছে না। হাউ ওয়াজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? হিজ বয় ওয়াজ অ্যান অনলি সান, তার যে ছেলেটা ছিল সেটা যে তার একমাত্র ছেলে ছিল। Ever since his birth, the boy had worked at building up his business for him. It had no other meaning if it was not for the boy. আচ্ছা, তার জন্মের সময়, অর্থাৎ তার যে ছেলে সে তার জন্মের সময় এই বস হচ্ছে তার যে বিজনেসটা, সেই বিজনেস বা তার যে ব্যবসাটা সেটাকে সে মানে দাঁড় করানোর চেষ্টা করছিল। অ্যান্ড ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়, অর্থাৎ তার কাছে সেই সময়টাতে আর মানে তার বিজনেস ছাড়া অন্য কোনো বিষয় মিনিংফুল ছিল না, এমনকি তার ছেলের কথাটাও বলছে। লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং, সেই সময়টাতে জীবনেরও অন্য কোনো মিনিং ছিল না। হাউ অন আর্থ কুড হি হ্যাভ স্লেপড, ডিনাইড হিমসেলফ, kept going all those years without the promise forever before him of the boys stepping onto his shoulders and carrying on here where he left off, and that promise had been so near being fulfilled, এবং সেই প্রমিসটা সে করেছিল সেটা প্রায় পরিপূর্ণ হতে চলেছে। The boy had been in the office learning the ropes for a year before the war, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রায় 1 বছর আগে তার ছেলেটা হচ্ছে অফিসে যাতায়াত শুরু করেছে এবং অফিসে হচ্ছে সে অফিসের কাজকর্মগুলো শিখছে। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, প্রতিটি সকালে তারা একসঙ্গে অফিসের উদ্দেশ্যে বের হয়। দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, এবং একই ট্রেনে তারা আবার অফিস থেকে ফিরেও যায়। অ্যান্ড হোয়াট কনগ্রাচুলেশন হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার, এবং সেই আর কি ওই বয়ের বাবা হিসাবে, অর্থাৎ তার ছেলের বাবা হিসাবে কনগ্রাচুলেশন সে রিসিভ করতে থাকে। আচ্ছা, তার অনেক ভালো লাগে এক কথায়। নো ওয়ান্ডার, অবাক হওয়ার মতো কিছু নাই। হি হ্যাড টেকেন ইট টু মার্ভেলাসলি, সে এটাকে বেশ চমৎকারভাবেই নিয়েছে। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, এভরি ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড মেসি কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়। স্টাফদের ভেতরে তার পপুলারিটির কারণে মেসি হচ্ছে মানে সবার জন্য অনেক কাজ সে করে থাকে, কিন্তু এই বয় বা এই ছেলেটির জন্য তেমন একটা কিছু তার করা প্রয়োজন হয়নি বা এনাফ সে করতে পারেনি। অ্যান্ড হি ওয়াজন্ট ইন দ্য লিস্ট স্পয়েল, এবং সে খারাপও কিছু করেনি বা ওই ছেলেটাও তার জন্য ক্ষেত্রে কোনো খারাপ কিছু করেনি। নো, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, সে তার যে উজ্জ্বল যেই মানে প্রকৃতি ছিল, তার যেই ন্যাচারাল যে দিকটা ছিল সেটা নিয়েই সে ছিল। ওয়াজ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, এবং প্রত্যেকের জন্যই সে মানে প্রত্যেকের সাথে সে খুব ভালোভাবে কথা বলতো। উইথ দ্যাট বয়েস লুক অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডেড, এবং তার যে ছোটবেলার যে বয়েস লুক বা চেহারা এবং তার যে মানে সুন্দর সুন্দর হ্যাবিটগুলি, সেই সব মানে এক কথায় সবগুলোকে বলা হয় সিম্পলি স্প্লেন্ডিড বলা যেতে পারে, খুবই চমৎকার, সাধারণভাবে বললে খুব চমৎকার। অর্থাৎ এই যে বসের যে ছেলেটা, সে ছেলেটার কিছু গুণের কথা আর কি এখানে বলা হচ্ছে। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, কিন্তু তার সব কিছুই যেন শেষ হয়ে গেল অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, যেটা অ্যাকচুয়ালি আসলে কখনো ঘটেনি, সেরকম একটা কিছু ঘটার কারণে এই সমস্ত বিষয় যেন শেষ হয়ে গেল। The day had come when Messi had handed him
দ্য টেলিগ্রাম দ্যাট brought the whole place crashing about his death. আচ্ছা, কিন্তু একটা দিন আসলো যখন এই মেসি, অর্থাৎ এই যে বসের যে ক্লার্ক, সেই ক্লার্ক তাকে একটা, অর্থাৎ বসকে একটা টেলিগ্রাম দিল, যেখানে আচ্ছা বট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ ডেথ, অর্থাৎ তার হেড সম্পর্কে, তার ব্যাপারে বা তার মৃত্যু সম্পর্কে এই পুরো জায়গাটা, এই যে পুরো প্লেসটা বা এই পুরো অফিসটা একটা ক্রাশ যেন হয়ে গেল, একটু হতবাক হয়ে গেল বা বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেল। ডিপলি ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, বলছে যে এখানে খুব মানে গভীরভাবে আক্ষেপের সাথে তাকে জানাতে হয়েছিল। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস এ ব্রোকেন ম্যান উইথ হিজ লাইফ ইন রুইন্স, এবং তাকে এই অফিসটা মানে ত্যাগ করতে হয়েছিল এ ব্রোকেন ম্যানের মতো, অর্থাৎ একেবারে হতাশ বা ভেঙে পড়া একটা মানুষের মতো, উইথ হিজ লাইফ ইন রুইন্স, তার জীবনটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে। 6 years ago, 6 years, 6 বছর আগে, 6 বছর। হাউ কুইকলি টাইম পজড, কিভাবে সময় অতিবাহিত হয়ে যায় খুব তাড়াতাড়ি। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড আচ্ছা, ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটাকে মনে হচ্ছিল যেন ইয়েস্টারডে ঘটেছিল ঘটনাটা। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, এবার বস তার মুখ থেকে হাতটা নামালো। হি ওয়াজ পাজলড, সে যেন একটু পাজলড হয়ে গিয়েছিল। সামথিং সিম টু বি রং উইথ হিম, তার কাছে কিছু একটা খারাপ মনে হচ্ছিল। হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, সে আসলে যেরকমটা ফিল করতে চাচ্ছিল সেটা সে ফিল করতে পারছিল না। হি ডিসাইডেড টু গেট আপ অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, সে সিদ্ধান্ত নিল সে উঠবে এবং ওই তার যে ছেলে, সে ছেলের ছবিটা দেখবে। বাট ইট ওয়াজন্ট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এটা তার প্রিয় ফটোগ্রাফ ছিল না। হি দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, এখানকার এক্সপ্রেশনটা আনন্যাচারাল ছিল। ইট ওয়াজ কোল্ড ইভেন স্টার্ন লুকিং, এটা এটার লুকিংটা অতটা ভালো ছিল না, কোল্ড স্টার্ন লুকিং ছিল। দ্য বয় হ্যাড নেভার লুকড লাইক দ্যাট, এই ছেলে কখনোই এইভাবে তাকিয়ে থাকতো না। At that moment the boss noticed that a fly had fallen into his board ink pot and was trying feebly but desperately to clamber out again. কিন্তু ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ যে যখন সে তার ছেলের ছবির কাছে যাবে, ঠিক সেই মুহূর্তেই এই বস দেখলো যে তার টেবিলের উপরে রাখা যে কালির যে পাত্রটা, সেই কালির পাত্রের উপরে একটা মাছি পড়েছে এবং সেই মাছিটা ওখান থেকে বের হয়ে আসার জন্য একবার ডেসপারেটলি চেষ্টা করছে। হেল্প হেল্প সেইড দোজ স্ট্রাগলিং লেগস, এবং ওই মাছিটার স্ট্রাগলিং লেগগুলি যেন বলছে যে হেল্প হেল্প, অর্থাৎ সাহায্য করো সাহায্য করো। But the side of the inkpot were wet and slippery. It fell back again and began to swim. কিন্তু এই ইঙ্কপটের যে আরেকটা জায়গা, সেই জায়গাটা বেশ ভেজা ছিল এবং স্লিপারি, পিচ্ছিল ছিল, এবং এর ফলে এটা আরো আবার পড়ে যাচ্ছিল এবং বিগ্যান টু সুইম, অর্থাৎ সাঁতার কাটছিল ওই কালির ভেতরে। এক কথায় তোমরাও খেয়াল করে দেখবা যে আসলে পিঁপড়া বা মাছি তারা পানির ভেতরে পড়লে যেরকমটা করে সেরকম একটা অবস্থা করছিল। দ্য বস টুক আপ এ পেন, আচ্ছা এবার বস কি করলো, এই দৃশ্যটা দেখে সে একটা কলম নিল। পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, এই মাছিটাকে এই ইঙ্কের যে পাত্র সেখান থেকে তুলে ফেললো। অ্যান্ড শুক ইট অন টু এ পিস অফ ব্লোটিং পেপার, এবং একটা ব্লোটিং পেপারের ওপরে সেটাকে রাখলো। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ইট লেস স্টিল অন দ্য ডার্ক প্যাচ দ্যাট ওজড রাউন্ড ইট, কয়েক সেকেন্ডের ভেতরেই এইটা তার চারিপাশে একটা রাউন্ড যেন অঙ্কন করলো, অর্থাৎ তার চারিপাশে একটা, যেহেতু মাছিটা পড়ার পরে সে একটু হাঁটাহাঁটি করছিল এবং এটার পরে তার চারিদিকে একটা দাগ কেটে গেল। দেন দ্য ফ্রন্ট লেগ ওয়েভড, took hold, and pulling its small sudden body up, it began to immense task of cleaning the ink from its wing. অর্থাৎ এইখানে এবার মাছির কথা বলছে যে সে তার শরীরটাকে একটু ঝাড়া দিল এবং তার লেগগুলোকে একটু ঝাঁকি দিল, এবং সে মানে একটু ভালো একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করতেছিল, এবং
এই যে ইঙ্ক, সেই তার পাখা থেকে ইঙ্কগুলিকে ক্লিন করার একটা চেষ্টা করছিল বা শুরু করে দিয়েছিল। আচ্ছা, আমি আগেই বলছি, আমি এই যে তিনটা লাইন, এটা বলতে গেলে লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলতে গেলে আরো অনেক বেশি সময় লাগবে। যেহেতু ভিডিওটা আমি একটু লম্বা করছি, তার জন্য আমি এটাকে, এবং স্টোরিটাও যেহেতু অনেক বড়, আমি এটাকে একটু শর্টে বলে যাচ্ছি, অর্থাৎ খুব সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। ওভার অ্যান্ড আন্ডার অর্থাৎ ওপর নিচে করছে। লেগ, আচ্ছা, ওয়েন্ট এ লেগ অ্যালং a wing as the stone goes over and under the sky thing, অর্থাৎ এখানে যেটা বলছে যে এই যে মাছিটা, সে তার হাত পা বা তার যে পাখা সেগুলো নাড়াচাড়া করছিল, এক কথায় ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিল বা ঝাড়া দেওয়ার চেষ্টা করছিল। দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপরে সে এটা থামছিল। হোয়াইল দ্য ফ্লাই, যখন এই মাছিটা সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ হিজ টোস, অর্থাৎ যখন এই মাছিটা সে তার পায়ে ভর করে দাঁড়াতে চাচ্ছিল, ট্রাই টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং অ্যান্ড দেন দ্য আদার, অর্থাৎ সে চেষ্টা করছিল প্রথমবার আবার পাখা মেলতে এবং উড়ার জন্য, এবং এটা চেষ্টা করার পরে সে আবার পুনরায় চেষ্টা করছিল। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, সে তারপরে সফল হলো। অ্যান্ড সেটিং ডাউন, এবং তারপরে সে একটা জায়গায় নিচে বসলো। ইট বিগ্যান, এটা আবার গা হাত পা ঝাড়া দেওয়া শুরু করলো। লাইক এ মিনিট ক্যাট, একটা ছোট্ট বিড়ালের মতো। টু ক্লিন ইটস ফেস, অর্থাৎ এই ছোট্ট বিড়ালের মতো সে তার মুখটাও যেন পরিষ্কার করতে চেষ্টা করছিল। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগ রাবড এগেইনস্ট ইজ আদার লাইটলি জয়ফুলি, অর্থাৎ এখন সে কি করছিল, যে তার সামনের যেই পা দুটো, সে পা দুটো তার মুখের সামনে নিয়ে যেন একটু ঘষা দেওয়ার মতো চেষ্টা করছিল, ঠিক অনেকটা জয়ফুলি অর্থাৎ আনন্দের সহিত। এবং এইটা না ওয়ান কুড ইমাজিন, অর্থাৎ এটা দেখে যে কেউ আর কি ইমাজিন করতে পারবে। এক কথা, তোমরা যদি বড় মাছি দেখো, দেখবো মাছিরা যেটা করে যে তার সামনের দুইটা পা তার মুখের কাছে নিয়ে একটু, আমরা যেরকম ভাবে আমরা দুই হাত মুখের কাছে নিয়ে ঘষতে পারি, ঠিক সেরকম একটা অবস্থা করে থাকে। তো এই কথাটাকে বলা হচ্ছে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, অর্থাৎ এবার মাছিটার জন্য যে বিপদ, সে বিপদটা কেটে গেছে। ইট হ্যাড এসকেপড, সে এটা থেকে মুক্ত হয়েছে। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, এটা আবার উড়ে যাওয়ার জন্য রেডি। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, ঠিক সেই মুহূর্তে বসের মাথায় একটা আইডিয়া আসলো। হি প্লাঙ্কড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, leaned his thick wrist on the blotting paper, and as the fly tried to wing down came as a great heavy blot. আচ্ছা, বলা হচ্ছে যে ঠিক সেই মুহূর্তে যখন মাছিটা মোটামুটি সুস্থ, সে আবার উড়বে, সেই সময়টাতেই বসের মাথায় একটা আইডিয়া আসলো। সে আইডিয়াটা কি, সে সাথে সাথে ইঙ্ক পট থেকে তার যেই কলম, সে কলমটা সে বের করে নিল এবং তার হাতটা সে ব্লটিং পেপারের উপরে রাখলো, এবং মাছিটা যখন ওড়ার চেষ্টা করছিল, ঠিক তখনই তার শরীরের উপরে আর এক ফোঁটা, মানে এক ফোঁটা, বড় এক ফোঁটা কালি ঢেলে দিল। হোয়াট উড ইট মেক ফর দ্যাট, আচ্ছা, তখন এইটা অর্থাৎ এই মাছিটা কি করবে? হোয়াট ইনডিড, আচ্ছা, বস্তুত তার কি করা উচিত? দ্য লিটল বিগার সিমড অ্যাবসলিউটলি cowed, stunned and afraid to move because of what would happen next, অর্থাৎ এই যে ছোট্ট যে হচ্ছে মাছিটা, এটা কাউড হয়ে গেল, স্টান্ট হলো, অর্থাৎ একটু যেন থমকে গেল, অ্যান্ড অ্যাফ্রেড এবং ভীত হলো, টু মুভ, একটু মানে নড়াচড়া করতে সে পারলো না, বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, অর্থাৎ পরবর্তীতে কি ঘটবে এইটার ব্যাপারটা যেন বুঝতে পারছিল না এই মাছিটা। বাট দেন অ্যাজ ই পেইনফুলি ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, এবং তারপরে এইটা অত্যন্ত কষ্টের সহিত যেন সে তার নিজেকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে মানে টেনে নিয়ে যেতে চাইলো। অর্থাৎ এই মাছিটার উপরে যখন কালি ফেলা হয়েছে আর এক ফোঁটা, এবার সে আবার ভিজে গেছে এবং সে এবার এটাকে টেনে টেনে আবার সামনের দিকে ওখান থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে। দ্য ফ্রন্ট লেগ ওয়েভড, caught hold, and more slowly this time the task began from the beginning, অর্থাৎ এবার এই মাছিটার যে চেষ্টা, সেটা আগের বারের চেয়ে
আর একটু স্লোলি হলো, অর্থাৎ আগের বারের মতো এতটা ক্ষিপ্ত হলো না, কেননা সে দুর্বল হয়ে এসেছে। এবং বলেছে যে লেগ ওয়েভড, সে লেগটাকে ঝাড়া দিচ্ছে এবং কাট হোল্ড, এবং সেটাতে যেন আটকে যাচ্ছে এই কালির ভেতরে, এরকমটা আর কি বলছে। হি ইজ প্লাকি লিটল ডেভিল, thought the boss, and he felt a real admiration for the fly's courage. আচ্ছা, সে যেন একটা ডেভিল, একটা ছোট্ট মানে শয়তান, এবং এই মানে বস এটাকে এরকম ভাবে চিন্তা করছিল। এবং সে আরেকটা জিনিস ফিল করলো যে একটা রিয়েল অ্যাডমাইরেশন, মানে একটা হচ্ছে এই যে মাছিটা, সে মাছিটা যে আবার পুনরায় উঠে দাঁড়িয়ে সে চলে যেতে চাচ্ছে, এই যে তার যে সাহস, এই সাহসটার ব্যাপারে তার একটা প্রশংসা, এই প্রশংসার ব্যাপারটা আর কি বসের মাথায় আসলো। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু টিকেল থিংস। আচ্ছা, ট্যাকেল থিংস, এটাই অ্যাকচুয়ালি ওয়ে, রাস্তা, যে কিভাবে যে কোনো বিষয়কে ট্যাকেল দিতে হয়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট। এই মানে মাছিটার সাহস দেখে সে আসলে একটা স্পিরিট যেন পাচ্ছিল, এবং সে বলছিল যে এটা হচ্ছে রাইট স্পিরিট। নেভার সে ডাই, কখনোই বলা উচিত নয় যে মারা যাওয়ার ব্যাপারটা। ইট ওয়াজ অনলি এ কোশ্চেন অফ, এটা মূলত একটা কোশ্চেন জাস্ট। বাট দ্য ফ্লাই হ্যাড বিগ্যান ফিনিশড ইটস ল্যাবোরিয়াস টাস্ক। কিন্তু মাছির জন্য, মাছির বেলায় যেটা হয়েছে যে এটা যেন তার যে এই যে কষ্টসাধ্য কাজটা, এটা যেন শেষের দিকে। দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন। বস এই মুহূর্তে, অর্থাৎ যখন মাছিটা কষ্ট করছে সেই কালির ভেতর থেকে বের হয়ে যাওয়ার জন্য, বস এবার কি করলো, তার কলমটাকে আবার পুনরায় পরিপূর্ণ করলো, রিফিল করলো। টু শেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিনড বডি ইয়েট অ্যানাদার ডার্ক টপ। এবার কি করলো, সে একটু ঝাঁকি দিয়ে ওই মাছিটা আবার যখন পুনরায় সে তার গাটা ঝাড়া দিয়ে উঠেছে, ঠিক সেই সময়টাতে কি করলো, তার গায়ের উপরে আরো এক ফোঁটা সে কালো কালি ঢেলে দিল। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, এবার কি ঘটলো, এ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফলোড। এই মুহূর্তে একটা কষ্টকর একটা মুহূর্ত, একটা সাসপেন্স তৈরি করলো। বাট বিহোল্ড, the front leg were again waving. The boss felt a rush of relief. এবারও মাছিটার সামনের পা দুটো একটু ঝাড়া দিল বা ওয়েভ করার চেষ্টা করলো, এবং বস ফেল্ট এ রাশ অফ রিলিফ, অর্থাৎ বস এবার ফিল করলো যে এটা মনে হয় খুব তাড়াতাড়ি আবারও রিলিফ পেয়ে যাবে। হি leaned ওভার দ্য ফ্লাই অ্যান্ড said টু ইট টেন্ডারলি। সে এবার মাছিটার দিকে মানে একটু ঝুঁকলো, ঝুঁকে এবার সে খুব নিচু স্বরে মাছিটাকে যেন বলছিল, ইউ আর্টফুল লিটল বি। বলছিল তুমি অনেক দক্ষ লিটল বি। বি বলতে এখানে মৌমাছি টাইপের হয়তো বোঝাচ্ছে। বলছে তুমি খুব দক্ষ, অর্থাৎ এই যে এই জায়গা থেকে সে পরিশ্রমের মাধ্যমে আবার বেরিয়ে যেতে চাচ্ছে, বা তার যে শেষ চেষ্টা সে করছে, এটাকে সে প্রশংসা করছে, বস এটাকে প্রশংসা করছে। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশন অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ডাইং প্রসেস। আচ্ছা, এরপরে সে আবার এখানে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া তার মাথায় আসলো, এবং সে এটাকে শুকানোর জন্য, অর্থাৎ এই যে মাছিটা, সে মাছিটা যে ভিজে গেছে তাকে শুকানোর জন্য হেল্প করলো। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফোর্ট নাও। এবং ঠিক সেই সময়টাতে যেটা দেখা গেল যে মাছিটার যে এফোর্টটা, মাছিটার যে চেষ্টাটা, সেটা অনেক দুর্বল হয়ে এসেছে। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট this time should be the last, as he dipped the pen deep into the ink pond. আচ্ছা, এবং বস সিদ্ধান্ত নিল যে শেষবারের মতো এবার সে তার উপরে আবারও কালির ফোঁটা দিবে, এবং এইটা ভেবে সে তার ইঙ্ক পট থেকে তার কলমে আবারও কালি তুলল। ইট ওয়াজ, এটাই ঘটলো। দ্য লাস্ট ব্লট ফেল অন দ্য শকড ব্লটিং পেপার। সর্বশেষ যে ফোঁটাটা সেটা ব্লটিং পেপারের উপরে ফেলা হলো। অ্যান্ড দ্য ড্র্যাগলড ফ্লাই লে ইন ইট অ্যান্ড ডিড নট স্টেয়ার। এরপরে কি হলো, এই যে টেনে টেনে যেই মাছিটা বের হওয়ার চেষ্টা করছিল সেটা আর বের হতে পারলো না, সেই কালির নিচে পড়ে গেল এবং তাকে আর দেখা গেল না। দ্য ব্যাক লেগ ওয়ার স্টাক টু দ্য বডি। এবার বলছে পেছনের যে পা দুগুলো সেগুলো আটকে গেল টু দ্য বডির সঙ্গে, যেন অর্থাৎ কালিগুলো একটু আঠালো হয়, এবং এই আঠালো হওয়ার কারণে যেটা হচ্ছে যে
তার পেছনের পা দুটি তার বডির সাথে যেন আটকে গেল। দ্য ফ্রন্ট লেগ ওয়ার নট টু বি সিন, এবং কালির ভেতরে তার সামনের পা দুটো দেখা যাচ্ছিল না। তো এখানে যে মাছিটা, সেটা অনেক ছোট একটা মাছি, সে মাছিটার যে অবস্থাটা, সেই অবস্থার কথাটা এখানে বর্ণনা করা হচ্ছে। কাম অন দ্য বস, সেইড দ্য বস। এবার সেইড বলছে কই বেরিয়ে আসো, তো মাছিটাকে এবার কাম অন করছে, সে ডাকছে। লুক শার্প, এবার সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বস ওই মাছিটাতে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অ্যান্ড হি স্টিয়ার্ড ইট উইথ হিজ পেন ইন ভেইন, এবং সে তার কলমটি নিয়ে মানে তাকিয়ে রয়েছে, কিন্তু এবার সে ব্যর্থ হলো। মাছিটা আর উঠে আসলো না। নাথিং হ্যাপেন্ড অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কোনো কিছুই ঘটলো না, অথবা সে যেটা চাচ্ছিল সেটাও ঘটলো না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, মাছিটি মারা গেল। The boss lifted the crops on the end of the paper knife and flung it into the waste paper basket. এবার বস কি করলো, ওই যে পেপারের উপরে মাছিটা মারা গেল সেই পেপারটাকে সহ সে সেটা পেপার ওয়েস্টের যে বাস্কেটটা ছিল অর্থাৎ ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে ওটা ফেলে দিল। বাট সাচ এ গ্রিন্ডিং ফিলিং অফ রিস্টনেস সিজড হিম দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড। আচ্ছা, কিন্তু এই যে অবস্থাটা, এই যে একটা ফিলিংসটা, সেই ফিলিংসটা এবার সে একটা পজিটিভলি ফ্রাইটেন্ড হলো, অর্থাৎ পজিটিভলি সে ভয় পেল বা পজিটিভলি এই বিষয়টাকে সে নিল। হি স্টার্টেড ফরওয়ার্ড অ্যান্ড প্রেসড দ্য বেল ফর মেসি, সে এবার সামনের দিকে অগ্রসর হলো এবং বেল প্রেস করলো তার কেরানি মেসিকে ডাকার জন্য। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, এবং সে বলল যে আমার জন্য কিছু ফ্রেশ পরিষ্কার ব্লটিং পেপার নিয়ে আসো। হি সেইড স্টার্নলি অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, সে এবার খুব মানে জোরে সোরে বলল এবং লুক শার্প অ্যাবাউট, এবং সে এটার বিষয়ে খুব ভালোভাবে আর কি তাকালো। অ্যান্ড while the old dog padded away, he fell to wondering what it was he had been thinking about before. আচ্ছা, যখন এই যে বুড়ো যে ডগটা, সেই ডগটাকে যখন সে হাঁটানোর চেষ্টা করছিল, ঠিক সেই সময়টাতে সে আবার তার পূর্বের যে চিন্তাগুলি, অর্থাৎ তার বন্ধু আসার আগে, অর্থাৎ উডিফিল্ড আসার আগে এবং তার ছেলের কথা স্মরণ করিয়ে দেওয়ার আগে যে চিন্তাগুলি, সেই চিন্তাগুলি সে করতে লাগলো। হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল? এটা ছিল হি টুক আউট হিজ হ্যান্ডকারচিফ, সে তার পকেট থেকে বা তার যে হ্যান্ডকারচিফ যে রুমালটা, সে সেটা নিল। অ্যান্ড পাস্ট ইট ইনসাইড দ্য কলার, এবং তার যে জামা, সেই জামার কলারের ভেতরে সে সেটাকে পেঁচিয়ে দিল, অর্থাৎ কলারের ভেতর দিয়ে তার এই রুমালটা দিয়ে দিল। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, এবং ওই জীবনটার ব্যাপারে বা ওই বিষয়টা বা ওই তার লাইফে আর কি এই বিষয়টা দিয়ে সে আর চিন্তা করলো না। এখানে একটা বিষয় লক্ষণীয় যে একটা লোক যার কিনা মাত্র 6 বছর আগে একটা ছেলে মারা গিয়েছে, তো এই 6 বছরের ব্যবধানে এই যে ছেলের যে কষ্টটা, সেটা সে সম্পূর্ণ ভুলে গিয়েছে, এবং যখন তার কষ্টটাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, সে তার ছেলের অনেক হিস্ট্রি তার মনে পড়ে যাচ্ছে এবং তার ছেলের মানে কষ্টটা তার জেগে উঠছে, কিন্তু পরক্ষণেই কি হচ্ছে, অন্য একটা বিষয় এসে তার মাথায় যখন চেপে বসছে, তখন তার যে পূর্বের যে কষ্টটা সেটা চলে যাচ্ছে। তো এই যে এই বিষয়টা যে যতই নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট হোক না কেন, সে যদি মারা যায় এবং একটা সময় সময় সেই বিষয়গুলোকে মানে সেই কষ্টগুলিকে কমিয়ে দেয়, বা সময়ের কারণে একটা সময় সেই কষ্ট বা দুঃখ যা কিছু সেটা আর থাকে না, বা মানুষ আবার নতুন করে তার লাইফটাকে শুরু করে। তো এই বিষয়টা আর কি এখানে বেশ গুরুত্ব পাচ্ছে। তো সেই সঙ্গে তোমরা, আমি আশা করি যে এই যে যে সামারিটা, অর্থাৎ যে থিমগুলা এটা এখানে বলা হচ্ছে, সেই থিমগুলো তোমরা এই স্টোরি থেকে মেলাতে পেরেছো আমি মনে করি। যেমন এখানে স্টোরিটা শেষ হচ্ছে একেবারে পেসিমিস্টিক ওয়েতে, এখানে অপটিমিস্টিক কোনো কিছু নেই। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম যে এখানকার যে মেইন ক্যারেক্টার বস, সেই তার যে মানে সে আবেগ বা স্পিরিচুয়াল যে বিষয়টা, সেটা লস করে ফেলেছে, সেটা আর নাই তার ভেতরে। তার যে স্পিরিচুয়াল ডেথ, সেটা আমরা দেখতে পাচ্ছি। সে একাধারে তার ক্রুয়েলটি শো করছে, বিশেষ করে একটা মাছির ওপরে, এবং মাছিকে নিয়ে তার যে একটা বুনো উল্লাস, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো এই যে বিষয়টা, তো এইখানে আর কি খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে। তো আশা করি এইটা থেকে তোমরা যে বিষয়গুলি বোঝার, তোমরা স্টোরিটার সামারি সহ এখানকার যে থিম, এখানকার যে ক্যারেক্টারগুলি, সেইগুলোর যে ফিলিংস এবং ইমোশন, সেগুলো তোমরা বুঝতে পারবে। এবং তারপরেও তোমাদের যদি অতিরিক্ত আরো কিছু জানার থাকে, তোমরা আমাকে মেসেজ করে জানিয়ে দিও, আমি সেগুলো জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। অনেক দিন ধরে অনেকবার রিকোয়েস্ট করেছিলে যারা, তাদেরকে থ্যাংক ইউ, তা তোমাদের জন্য এটা করে দিলাম। তো পরবর্তীতে আবার নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।